এরা হইলো আজরাইলের সন্তান, এরা হইলো আজরাইলের সন্তান, এদেরকে কেউ থামাইবে না। এরা হলো বেয়াদব, বেতমিজ, বেতাসির। এই বেটারা, এই রাজাকারের বাচ্চারা, এই ধরনের বাটপার ছেলে পেলে, এই ধরনের মানুষকে হত্যা করে যারা কক্সবাজারের সমুদ্র সৈকতে বেড়াতে যায়, 5 স্টার হোটেলে থাকে, এই সব ছেলে পেলের কাছে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দিতে হবে। আর এটার বিরোধিতা করলে ফজলুর রহমানকে মেরে ফেলবে, মেরে ফেলে। জনগণ বুঝবে, নামবে, হয়তো বা কারো না কারো জীবন সর্বনাশ হবে, তারপরে জনগণের হুঁশ আসবে, তারপরে হুঁশ আসবে। আমার মতো মানুষকে যখন মবের হুমকি দেওয়া হয়, ফজলুর রহমানকে মেরে ফেলবো, আমি কল্পনাও করি না। 1970 সনে পাকিস্তান আমলে 375 কোটি টাকার বাজেট হয়েছিল পূর্ব পাকিস্তানে, এখন 7 লক্ষ কোটি টাকার বাজেট হয়। বাংলাদেশ করে খুব খারাপ করছি। হ্যাঁ, কোন বাঙালির সন্তানের একটা ব্যাংক ছিল না, এখন শত শত বাঙালির সন্তানের ব্যাংক আছে, ডাইরেক্টর আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আছে। কোন বাঙালির ছেলে জেনারেল ছিল না, কোন বাঙালির ছেলে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল ছিল না। সেইটা বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে, যুদ্ধ হওয়ার কারণে হয়েছে। কোন বাঙালির ছেলে সচিব ছিল না, কোন বাঙালির ছেলে এডিশনাল সচিব ছিল না, কোন বাঙালির ছেলে এই দেশে বিদেশে বড় চাকরি পাইতো না। কোন বাঙালির ছেলে বিদেশে গিয়া ওই আমেরিকাতে, লন্ডনে, ইউরোপে, সৌদি আরবে, আবুধাবিতে, সমস্ত জায়গাতে কোটি কোটি বাঙালি এখন টাকা পাঠায়। বাঙালির ছেলেদের একটা পাসপোর্ট পাইতো না। সেই বাঙালির ছেলেরা এখন বলে না, মুক্তিযুদ্ধ হয়েছে না, মুক্তিযুদ্ধ ঠিক হয়েছে না, এটা হয়েছিল না। আমি এদেরকে বলি, নিমক হারামের বাচ্চা, বাংলাদেশের খায়া পাকিস্তানের গুণ গাও, মুক্তিযোদ্ধার খাও রাজাকারের গুণ গাও, এটা কইলেই খারাপ। ফজলুর রহমান, মুক্তিযুদ্ধ মান্য সব করো, সব করো, দেখি বাপের বাটাইলে ইলেকশনে আসো। এই পঞ্চগড় যে আমাকে কথা বললা, পঞ্চগড় তেতুলিয়া আটোয়ারির সিটে কয় ভোট পাও দেখুন তো। আটোয়ারির বেটা, আক্তারের বেটা, দেখুন তো কত ভোট পাও। ইলেকশন করে দেখে তো। কোন সময় গিয়া পাও ধরো জামাতের, কোন সময় গিয়ে পায়ে ধরো হেফাজতে ইসলামের, কোন সময় গিয়ে পায়ে ধরো কি আন্দোলন, ইসলামী আন্দোলনের। এখন আবার গাড়ে চড়তে চাইতেছ বিএনপি। হ্যাঁ, বিএনপি দেখলে পরে, নেতারা দেখলে পরে বুকে জড়ায় ধরে পায়ে সালাম করে, ভাই যা কইছে মাফ করেন, আমরা একটা সিট দিয়েন। এই তো তোমাদের রাজনীতি। এই ধরনের চালাক চতুর, এই ধরনের বেঈমান ছেলে পেলে, লোভী, এই ধরনের বাটপার ছেলে পেলে, এই ধরনের মানুষকে হত্যা করে যারা কক্সবাজারের সমুদ্র সৈকতে বেড়াতে যায়, 5 স্টার হোটেলে থাকে, এই সব ছেলে পেলের কাছে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দিতে হবে। আর এটার বিরোধিতা করলে ফজলুর রহমানকে মেরে ফেলবে, মেরে ফেলে। আমি তাই আপনার কাছে, আপনার মাধ্যমে সারা দেশবাসীকে বলতে চাই, এইসব বেয়াদব ছেলেদেরকে চিনে রাখুন। এই বেয়াদবদের থামানোর কেউ নাই, না নাই এই পৃথিবীতে। আল্লাহ এদেরকে জন্ম দিয়েছে, এদেরকে থামানোর কেউ নেই। এরা হইলো আজরাইলের সন্তান, এরা হইলো আজরাইলের সন্তান, এদেরকে কেউ থামাইবে না। এরা হইলো বেয়াদব, বেতমিজ, বেতাসির। এরা ফজলুর রহমানের নাম ফজু পাগলা, ফজলু বলে। আরে কয় কি এই পৃথিবীতে? এটা যে সেদিনই আমি বলছিলাম, বিএনপি বুঝে নাই, কিন্তু আমি বুঝছিলাম যে যেদিন শেখ মুজিবের মাথার উপরে প্রস্রাব করছে, আমি সেদিন বলছিলাম যে জিয়াউর রহমানের কিন্তু এই অপমানটা করবে। এই অপমান যখন তারা শুরু করছে, কাজে আমার মতো ফজলুর রহমানের তো ফুজু পাগলা বলবে। আমি কে? জিয়াউর রহমানের মুখের উপরে যারা বুট দিয়ে পারতে পারে, আগুন লাগাই দিতে পারে, তারেক রহমানকে যারা বিশ্বাস, আমি ফজলুর রহমান কে? কাজে এদেরকে থামানো উচিত না। আমি কেমনে থামাবো? যাদের থামানো উচিত তারাই তো থামায় না। এই ভাষায় কি একটা দেশের রাজনীতি চলে? আমারে বলে, আমি বাজে ভাষা বলে, আমি ইলেকশন করছি, প্রথম ইলেকশন করছি, একটা টাকা নিজের হাত থেকে খরচ করি নাই, বক্তৃতা করিয়া ক্যাসেটের যে টাকা পাইছি বিক্রি করে সেই টাকায় আমি ইলেকশন করছি। আমার নাম ফজলুর রহমান। এটা বাংলাদেশে কারো ইতিহাস নাই। কিশোরগঞ্জ সদরের আমি 86 এমপি হয়েছি শুধু বক্তৃতার ক্যাসেট বিক্রি করিয়া। আমি বক্তৃতা, বাজে বক্তৃতা করলে লাখ লাখ মানুষ খাড়ায় থাকে কেন? ফজলুর রহমানের বক্তৃতা শোনার জন্য লাখ লাখ মানুষ খাড়ায় থাকে। তোরা যে মিটিংটা করছো সেদিন শহীদ মিনারে 3 তারিখে,
এই যে 5,000 লোক, আগে তোদের কথা বুঝলাম 5,000 লোক, আরে তুই কইতেছি কেন? সন্তানের মতো তোমাদের কথাই বলা, আপনাদের কথায় মহারাজের ছেলেরা যে মিটিং করলেন আপনারা 5,000 মানুষ এসে, আমি ফজলুর রহমান খালি হাতটা বাও হাতটা উঁচা করে কোন জায়গাতে দাঁড়ালে 10,000 লোক হয়। ফজলুর রহমান কি কয় শুনেই না। আর ফজলুর রহমান দেখ করে এইরকম ধরনের ফজু পাগলা ফজ মাইরে ফেলবো এগুলা বলে ফেললা। হ্যাঁ, এই দেশটা সৃষ্টি করছিলাম কি এই কথাগুলা শোনার জন্য? আমার দেশে থাকো, আমার দেশে খাও, মুক্তিযুদ্ধের দেশে থাকো, মুক্তিযুদ্ধের দেশে খাও। লাখে লাখে হাজার হাজার মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছে, আর তাদেরকে অসম্মানজনক ভাবে কথা বলো। তোমরা তো হইলা নিমক হারাম, তোমরা তো হইলা অকৃতজ্ঞের যা। ফজলু ভাই, এমনিতে আগামী ধরেন আপনার একটা ৭১ মঞ্চ ৭১ নামে একটি মুক্তিযোদ্ধাদের সংগঠন হয়েছে, তারা আপনি এটার ব্যাপারে কিছু জানাবেন? আপনার কি মুক্তিযোদ্ধারা কোনোভাবে ঐক্যবদ্ধ হতে পারে? নিশ্চয়ই আপনাদের পেছনে লক্ষ কোটি মানুষ দাঁড়িয়ে যাবে। শুনেন, এইখানে আমার প্রবলেম যেটা, আমি একটা রাজনৈতিক দল করি, অন্য একটা ভিন্ন একটা রাজনৈতিক দল, আমি আপনাকে বলি, কিন্তু মুক্তিযোদ্ধারাই এক হোক, আমি মৃত্যুর আগে ওটা চাপ। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন হোক। যে মুক্তিযুদ্ধের আদর্শ ছিল 1972 সনের সংবিধানের সেই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, সেই 4টে আদর্শের পক্ষে মুক্তিযোদ্ধারা এক হোক। অবশ্যই আমি এটা চাপ, সেই আদর্শের পক্ষে। হ্যাঁ, যদি এটা পুরানো আদর্শ হয়ে থাকে, অনেক কিছু ইতিহাসের পুরানো হয়ে, যেগুলোকে মানুষ বাদ দেয়। ইসলাম তো 1400 বছর পুরানো, এই কারণে কেন বলবো আর ইসলাম এগুলো তো পুরানো হয়ে গেছে, এগুলো চলে না, এগুলো বাদ দেও। আমি তো সবসময় বলি, আমার দিনের নবী বাইচা থাকলে বদরের যুদ্ধ করতে এখন কি লাডি লয়ে যাইতো কিনা? আমি তো মৌলানা সাহেবদেরকে প্রশ্ন করি। কাজেই যদি আধুনিকতা করতে চাও, সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন হইতে পারে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সংবিধানটাকে আপনি বাতিল করে দিবেন, ওই ঠিক নতুন ভাবে লিখে দিব, বাম হাত দিয়ে ঢিল মারে ফেলাই দিব। কইতেছে কে? একজন মার্কিন নাগরিক, গায়ের রং কালো, কিন্তু 40 বছর আগে গিয়ে আমেরিকার নাগরিক হয়েছে, উনি আমার দেশের সংবিধান লিখবো, এটা আমার মানতে হবে। আমি কথা সবগুলা বলতে পারবো না, কারণ আমি এমন একটা জায়গাতে আটকা আছি। তা না হলে এই দেশে একটা কথা আপনাকে বলি, মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে মুক্তিযুদ্ধ জীবিত আছে 1,12,000। আমি ওই দিন একটা হিসাব নিলাম, 1,12,000 মুক্তিযোদ্ধা জীবিত আছে, সবার বয়স 70-এর উপরে। কাজে এই মুক্তিযোদ্ধা ফিজিক্যালি আর কিছু করার নাই, দোয়া করা ছাড়া, আর পরামর্শ দেওয়া ছাড়া, আর জ্ঞান দেওয়া ছাড়া। আমি কথাটা খুব বোঝার চেষ্টা করেন, কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শের লোক কিন্তু 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি 75 লাখ। আমি ওই দিনও বলছি, আজকেও বলি, আগামী দিনও বলবো। আমি জিজ্ঞাসি অনেকগুলা মিটিং এ, আমার তো আপনারা পছন্দ করেন না, আমি নাকি জামাতের বকি না। আমি জামাতের বকি না, আমি বকি মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে। আপনারা হাত তুলেন তো দেখি, বলেন তো দেখি, রাজাকার ভালো না মুক্তিযুদ্ধ ভালো? এখানে তো আপনারা আমার সামনে 10,000 লোক আছেন, কারণ আমার এলাকাতে আমি মিটিং করলে 10,000-এর নিচে লোক হয় না। আপনার 10,000 লোক আছেন, এই হাত তোলেন কারা কারা রাজাকার ভালো, এটা কারা হাত তোলেন? একটা হাতও উঠে না। আচ্ছা, মুক্তিযোদ্ধা ভালো কারা কারা হাত তুলেন? 10,000 হাত, 20,000 হাত উঠে। আমার কথাগুলা খুব বুঝার চেষ্টা। ওখান থেকে আমি তাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা কে কে রাজাকার কমান্ডারের ছেলে হাত তুলেন তো দেখি। একটা হাতও উঠে না। গৌরব করেন রাজাকার কমান্ডারের ছেলে বলে, একটা হাতও উঠে না। আচ্ছা, কার বাবা মুক্তিযুদ্ধ ছিল, রিক্সা চালাইতো, দেখবেন 50 জনে হাত তুলছে। সে বড় হয় না, ফজলু ভাই আমার চিনেন না? ওই যে আমার বাবা, আমি এখন রিক্সা চালাই, আমার বাবা কিন্তু মুক্তিযুদ্ধ ছিল। এটা গৌরব। আর এই গৌরবটা ওই সার্জিস আলমদের কথায় আমার বিক্রি করে দিতে হবে, ওই নাহিদদের কথায় যে না কোনো মুক্তিযুদ্ধ টুক্তিযুদ্ধ হয়েছে, তা বাদ দিলাম। পুরান জিনিস ভুলে যান গা, বাপ তো পুরান, তারে ভুলে যাও গা। পুরান জিনিস যদি ভুলে যাও, বাপ পুরান ভুলে যাও গা। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। কোরআন জিনিস হলে বাদলেন লাগবো। কোরআন শরীফ হতো 1400 বছরের পুরান, বাদলেন লাগবো। তা আপনি মুসলমান হইলে পরে যদি কোরআন শরীফ বাদলেন, তাহলে আপনার মুসলমান হওয়ার দরকার থাকে, আপনি তো কাফের। আপনি যদি বাংলাদেশ মানেন, তাইলে আপনি বাংলাদেশে এবং বাঙালি
আর বাংলাদেশ যদি না মানেন, আপনি যান দূরে গিয়ে ওখানে স্লোগান দেন। ওই যে দেখি ঢাকায় নিয়ে স্লোগান দেয়, তুমিও জানো আমিও জানি রাজাকাররা পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি আলবদররা পাকিস্তানি। এই স্লোগান কিন্তু শুনতে হবে সারা জীবন। আর এই স্লোগান দিলেই জামাত একটু পিছায় যায়, কিন্তু ওই ছেলেগুলো আগায় আসে। কারণ জামাত তো পরাজিত হয়েছে, আর এই ছেলেগুলা মনে করতেছে আমরা তো পরাজিত, কিন্তু না। যদি মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দেও, তোমাদের অবস্থা তাই হবে। দেখো না, এক সময় তোমাদের ডাকে মাঠে 10 লাখ লোক আইছিল, এখন 10,000-ও আসে না। এবং আস্তে আস্তে ধীরে ধীরে দেখবা রিক্সাওয়ালা বাদে আর তুমি বাদে আর কোনো জামাতি, এরাও তো জামাতের আলাদা একটা রূপ। ইউ আর রাইট, এই ব্যাপারে আমি এগ্রি করলাম আপনার সঙ্গে। না, আপনিও কয়েকবারই বলেছেন যে এদের অনেকগুলো মাথা, জামাতের অনেকগুলো মাথা, সেই মাথা নিয়ে তারা একটা ক্যামোফ্লেক্স তৈরি করেছে। এমনিতে এদের এই বেয়াদবদের থামানোর আপনি বলতেছেন কেউ নাই, এইভাবে তো আর দেশ চলে না, তাই না? জনগণ বুঝবে, নামবে, হয়তো বা কারো না কারো জীবন সর্বনাশ হবে, তারপরে জনগণের হুঁশ আসবে, তারপরে হুঁশ আসবে। আমার মতো মানুষকে যখন মবের হুমকি দেওয়া হয়, ফজলুর রহমানে মেরে ফেলবো, আমি কল্পনাও করি না। কত কিছু পার হয়ে আসলাম জীবনে, আমি ফজলুর রহমানকে মেরে ফেলবে, একটা দোষ যদি জীবনে কেউ দেখাইতে পারে ফজলুর রহমানের রাজনীতিতে, অমুকে একটা চর মারছি, অমুকের কাছ থেকে 10 টাকা চান্দা আনছি, অন্যায় করে 2 টাকা রোজগার করছি, একটা লোক যদি বাংলাদেশে বলতে পারে অমুকের কাছে 5 টাকা চান্দা আনছি, যদি বলতে পারে, জীবনে কোনোদিন রাজনীতি করবে। এই ফজলুর রহমানকে যখন মত করে ভয় দেখায় হত্যা করবে, আরে কয় কি, আমার জীবনের মালিক তো আল্লাহ, তার জীবন তো আমি 54 বছর আগে 1971 সালে দিয়ে আইছি, এখন তো আমি বাইচা আছি, এটাকে যদি আমি বলি এটা আমি সারপ্লাস জীবন পাইছি, এটা আমার বর্ধিত জীবন, তোরা মেরে ফেলে আমাকে, কিন্তু মুক্তিযুদ্ধকে স্বীকার। কিন্তু আপনাদের কি মনে হয় যে আপনারা ঐক্যবদ্ধ, আপনারা যে 1,10,000 মুক্তিযোদ্ধা আছেন, আপনাদের কিছু না, আপনারা যদি জাস্ট একটু দাঁড়ান, ইজ নট গুড এনাফ? আপনাদের তো যুদ্ধ করতে হবে না, আপনারা ছাড়া এদেরকে রুখবে কে? আর কেউ রুখবে না, একটু অপেক্ষা করতে হবে আপনাকে। বৃষ্টির দিনটা জায়গা, আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝরো 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 ঝরছে, তোমাকে আমার মনে যাকটা কথাটা বলছেন না আপনি, একটু ঠাট্টা করলাম। হ্যাঁ, এই দিনটা জায়গা আসবে, দিন আসবে, আমি আপনাকে এই কথাটা বললাম, আসবে দিন আসবে। 190 বছর পরে কিন্তু ভারত বাংলা স্বাধীন হয়েছে, 190 বছর পরে কিন্তু বাংলা স্বাধীন, দিন কিন্তু আসবে, আপনাকে বললাম দিন কিন্তু, কারণ সত্যের দিন আসবে, এটা আসতেই হবে না। কিন্তু অলরেডি তো দেরি হয়ে গেছে, আমাদেরকে আরো কত কি হারাতে হবে? এটা সবটার উত্তর আমি দিতে পারবো না, আমি ইতিহাসের উত্তরটা দিতে পারবো, সত্য জয়লাভ করবে। সাহেবরা, জামাতরা, এই ছেলেরা এখন মিথ্যার পথে গেছে, শত শত মানুষকে হত্যা করায়া, আমি তাদেরকে শহীদ বলি, শত শত মানুষ শহীদ হয়েছে, কিন্তু এদের রক্তের উপরে তারা বেইমানি করলো দেশের সাথে। 1 টাকার মানুষ আছে না, ছিল না, 100 কোটি টাকা করলো, রিক্সা দিয়ে চৈরা বাড়ি যেতে পারতো না, বিমানে বাড়িতে যায়। হ্যাঁ, 50 টাকার হোটেলে ঘুমাইতে পারতো না, এখন 38,000 40,000 টাকার হোটেলে ঘুমায়। এটা আমি বলছি না যেটা খুব দোষ করতেছে, এটা বলতেছি এদের যে মানসিকতা, এইসব ছেলেদের যারা অন্য ছেলেদেরকে নিয়ে হত্যা করেছে, এদের মানসিকতাটা বোঝা যায় যে এই ধরনের ছেলেরা নেতা হয়েছে। আর একটা ছেলে মন্ত্রী হয়ে বলছে তার প্রাইভেট সেক্টরে 300 কোটি টাকা। আর একটা ছেলেরা দেখলাম উনি নাকি আবার কি মাস্টার মাইন্ড, ওনার ভাইয়ের কাছে আবার কত 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 কোটি টাকা পাঠাইছে। যে দেশে এই হয়, যে দেশের জন্মের দোষটাই হলো আমি একা খাবো, সবাইটা লুট করে খাবো, আর সব উপবাসে থাকবে, সেই দেশ তো কোনোদিন দেশ হবে না, সেই দেশে কোনোদিন শান্তি আসবে। এবং নেতারা যেখানে এরকম হবে, টাকা দেখলেই মনে হবে যে মধুর সাগরে ঝাঁপ দিয়ে পড়ে, এইসব লোভী সন্তানদেরকে দিয়ে আমরা ভবিষ্যৎকে ঠিক করতে পারবো নাকি নতুন সন্তান আসতে হবে? আমি জানি নতুন সন্তান, ভালো সন্তান আসবে, আমাকে এখন মাফ করে ফেলেন।